তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স এর একটা জায়গা। আগের দিন আমরা বার্নৌলিস ইকুয়েশনকে নিয়ে পড়েছি এবং বার্নৌলিস ইকুয়েশনের কি ডিরাইভেশন আসে সেটা সম্পর্কে পড়েছি। আজকে আমরা বার্নৌলিস ইকুয়েশন থেকে যেই জিনিসগুলো করা যায় বা বলতে পারো যে বার্নৌলিস ইকুয়েশনের যে অ্যাপ্লিকেশন হয়, মানে আমরা একটা থিওরি যখন পড়ি তাহলে ডেফিনেটলি সে থিওরির একটা অ্যাপ্লিকেশন আছে। উইদাউট অ্যাপ্লিকেশন সেটা তো আমরা পড়তে পারবো না, কারণ কি ইঞ্জিনিয়ারিং ইটসেলফ ইজ অ্যান অ্যাপ্লাইড সায়েন্স, যেখানে সায়েন্সের থিওরিগুলোর অ্যাপ্লিকেশন হয়। তো ডেফিনেটলি উই হ্যাভ টু কি বলবো স্টাডি দ্য অ্যাপ্লিকেশন পার্ট অলসো। সো এই বার্নৌলিস থিওরেম যেটা আমরা পড়েছি, সেই বার্নৌলিস থিওরেমের আমরা আজকে অ্যাপ্লিকেশন পড়বো, বা বার্নৌলিস থিওরেমকে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি। তো তার আগে আমি তোমাদের সামনে যেটা এঁকে রেখেছি সেটা হচ্ছে বার্নৌলিস থিওরেমটাকে জাস্ট আরেকবার একটু রিভিউ করে নিই। আগের দিন পড়েছি, কি পড়েছিলাম, যে যদি ধরো একটা ফ্লো হচ্ছে, ইফ দেয়ার ইজ এ ফ্লো, একটা যদি ফ্লো হচ্ছে এবং ফ্লোটা ধরে নাও একটা পার্টিকুলার ডেটামের রেসপেক্টে, ধরো সেই ডেটাম লাইন মানে বলেছিলাম যে কোনো একটা রেসপেক্টে, ধরো আমরা মাটির যে আমাদের গ্রাউন্ড লেভেল সেটাকে যদি আমি ডেটাম ধরি, তাহলে তার থেকে আমি কতটা উঁচুতে আছে, ধরো আমার মাথা ধরো মাটি থেকে 5 ফুট বা 6 ফুট উঁচুতে আছে, আর একজন 3 ফুট, তার মাথাটা 3 ফুট উঁচুতে আছে। তার মানে আমরা এই যে 5 ফুট বা 3 ফুট বলছি কার রেসপেক্টে, আমাদের গ্রাউন্ড লেভেলের রেসপেক্টে। ঠিক এইখানেও ডেটাম লাইন হচ্ছে ওইটাই, মানে এখানে যেহেতু আমাদের মাথার উচ্চতা কার রেসপেক্টে বলছি, তাহলে আমাদের ডেটাম লাইনকে গ্রাউন্ড লেভেল। ঠিক এরকম ভাবে পাইপের ক্ষেত্রেও এটা হচ্ছে ডেটাম লাইন। তো ডেটাম লাইন থেকে ধরে নাও এই পাইপে ফ্লো হচ্ছে, ধরে নাও এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে, ক্লিয়ার? সেই ফ্লো যে হচ্ছে তার ধরে নাও এই ডেটাম লাইন থেকে পাইপের যে সেন্টার লাইন তার যে হাইট সেটা Z1, এখানে Z2, দুটো সেকশন নিয়েছি, এই একটা সেকশন, এই একটা সেকশন। এই সেকশনে প্রেসার P1, প্রেসার হেড P1, আর হচ্ছে ভেলোসিটি হেড V1, ভেলোসিটি V1, আর এখানে প্রেসার হেড P2 এবং যে ভেলোসিটিতে প্রবাহিত হচ্ছে সেখানে এটা V2 হয়ে গেছে। তাহলে আমরা জানি এটা যদি এক সেকশন হয় আর যদি টু সেকশন হয়, তাহলে অ্যাজ পার বার্নৌলিস থিওরেম আমরা এখানে কি লিখতে পারি, যে এখানকার যে এনার্জি এবং এখানকার যে এনার্জি, সামেশন অফ এখানকার এনার্জি ইকুয়ালস টু সামেশন অফ এখানকার এনার্জি। কি পাই সেটা আমরা পাই হচ্ছে P1 বাই রো জি প্লাস Z1 প্লাস হচ্ছে V1 স্কয়ার বাই 2G ইকুয়ালস টু P2 বাই রো জি প্লাস Z2 প্লাস V2 স্কয়ার বাই 2G। মানে এখানকার যে টোটাল এই যে ফ্লো হচ্ছে, যে ফ্লো যে খেলার মাধ্যম দিয়ে বা যে শক্তির মাধ্যম বা যে এনার্জি হেডের মাধ্যম দিয়ে এইখানে ফ্লো হচ্ছে, সেই এনার্জিগুলোর সামেশন করলে এবং এই প্লেনেও যে সমস্ত এনার্জিগুলো কি কি যে এনার্জি কারণ এখানে ফ্লো হচ্ছে সেই এনার্জিগুলো যদি সামেশন করি, তাহলে দুটো সামেশন ইকুয়াল হবে অ্যাজ পার বার্নৌলিস থিওরেম। ওকে, এখানে সেটা হচ্ছে প্রেসার হেড, এটা হচ্ছে পোটেনশিয়াল হেড। এই যে পোটেনশিয়াল হেড মানে কতটা উপরে রয়েছে আমি এগুলো সব ডিটেইলে আগের দিন ক্লাসে বলেছি, যারা দেখোনি একবার দেখে নাও। আর V1 স্কয়ার মানে ভেলোসিটির জন্য এখানে কতটা হেড আসছে। সিমিলারলি এই পয়েন্টেও এগুলোকে ইকুয়াল করা। তো এটা আমরা বার্নৌলিস থিওরেম থেকে পড়েছি, এটা জাস্ট একবার একটু তোমাদের সামনে রিপিট করে দিলাম যাতে কিনা তোমরা এরপরে যেগুলো আমরা পড়বো সেটা বুঝতে কোনো অসুবিধে না হয়। তো প্রথমেই আমরা যেটা পড়বো, যে বার্নৌলিস থিওরেমের অ্যাপ্লিকেশন হিসেবে প্রথমে আমরা যে ইনস্ট্রুমেন্টটার কথা পড়বো সেটা হচ্ছে পিটট টিউব। কি পড়বো? পিটট টিউব। এক্ষেত্রে বলে রাখি আমরা তিনটে ইনস্ট্রুমেন্টের কথা পড়বো। তিনটে ইনস্ট্রুমেন্ট যেটা আমরা বার্নৌলিস থিওরেমের ডিরেক্ট অ্যাপ্লিকেশন করে সেই তিনটে ইনস্ট্রুমেন্টের ইউজ করতে পারি। একটা হচ্ছে পিটট টিউব, একটা বড় ভেঞ্চুরি মিটার, একটা বড় অরিফিস মিটার। তার মধ্যে ভেঞ্চুরি মিটার এবং অরিফিস মিটার একই কাজের জন্য ব্যবহৃত হয়, পিটট টিউবটা একটু আলাদা কাজের জন্য ব্যবহৃত হয়। ওকে, তো সেগুলো কি আমরা ডিটেলে পড়বো আজকের ক্লাসে। সো দেখো, এবং এখান থেকে কিন্তু খুব কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু আমাদের হয় এবং কিছু ফর্মুলা ওরিয়েন্টেড প্রশ্ন কিন্তু আমাদের হতে পারে। সো ক্লাসটা কিন্তু খুব মন দিয়ে দেখো, এবং সেটা সমস্ত এক্সামের জন্য, শুধু এই জন্য না, যেই বলো এসএসসি যেই বলো সব এক্সামের জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট হতে পারে। না, হোয়াট ইজ পিটট টিউব? পিটট টিউব কি? পিটট টিউব মেইনলি ইউজ করা হয়, কিসের জন্য ইউজ করা হয়? টু মেজার velocity
ঠিক আছে, ভেলোসিটি মেজার করা হয় অফ ফ্লো, যে কোনো ফ্লো এর ভেলোসিটি মেজার করা হয়। ফ্লো এর ভেলোসিটি মেজার করা হয় মানে কি, এটা পাইপ ফ্লোর ভেলোসিটি মেজার করতে পারে, ওপেন চ্যানেলেরও ভেলোসিটি মেজার করতে পারে, বাট দেয়ার শুড বি এন ফ্লো, একটা ফ্লো হতে হবে, কারণ কি ফ্লো না হলে ভেলোসিটি আসবে না। সো ফ্লো হলে তার ভেলোসিটি মেজার করা যায় পিটট টিউবের মাধ্যম দিয়ে। কিন্তু এখানে একটা গল্প আছে। পিটট টিউবটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এখানে একটা মজার জিনিস যেটা অনেকেই বা তোমাদের পড়াশোনার সময় এই পড়াশোনাটাকে মিস করে যাও, এই কনসেপ্টটা মিস করে যাও, সেই জন্য একটা খুব সোজা প্রশ্ন অনেকে বোঝে না। পিটট টিউব থেকে একটা প্রশ্ন, খুব সোজা প্রশ্ন আসে। তো চলো সেই ব্যাপারটা আমরা আজকে দেখে নেব। তো পিটট টিউব কি, ধরো আমরা যদি এরকম একটা ফ্লো হচ্ছে, হ্যাঁ ধরে নিচ্ছি ওপেন চ্যানেলের মধ্যে ফ্লো হচ্ছে, বা প্রেসার ফ্লো হচ্ছে না, প্রেসার ফ্লো হচ্ছে না। প্রেসার ফ্লোর সাথে এমনি ফ্লোর কি পার্থক্য? প্রেসার ফ্লোর সাথে এমনি ফ্লোর পার্থক্য হচ্ছে যে ধরো কোনো পাইপের মধ্যে ধরো আমি কোনো আমরা যে ওভারহেড রিজার্ভার রাখি, যে ওভারহেড রিজার্ভার থেকে জল আসে এবং আমাদের বাড়িতে ওয়াটার সাপ্লাই হয়, ঠিক আছে। তো এই যে ওয়াটার সাপ্লাই হয়, এখানে পাইপের মধ্যে দিয়ে যখন জল আসে, তখন জলের মধ্যে কিন্তু একটা প্রেসার জলকে কিন্তু ফ্লো করায়, যেটা বাই গ্র্যাভিটি আমরা করি। গ্র্যাভিটি যেটার জন্য ফ্লোটা করে, আমরা এনভায়রনমেন্টে পড়েছি ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এ। সো ওই যে পাইপের মধ্যে দিয়ে যে ফ্লো হচ্ছে সেটা প্রেসার ফ্লো। আর ধরো কোনো একটা ফ্লো হচ্ছে, যে ফ্লোর ওপর মানে কি বলবো, অ্যাটমসফিয়ারিক প্রেসার ছাড়া আর কোনো এক্সট্রা করে প্রেসার কাজ করছে না, সেটা হয়ে যায় তোমার এমনি ওপেন চ্যানেল ফ্লো বলতে পারবো, এমনি ফ্লো উইদাউট প্রেসার। ওকে, তো ধরে নাও এটা প্রেসার ফ্লো নয়। তো সেক্ষেত্রে আমরা এই ধরে এই দিক বরাবর একটা ফ্লো হচ্ছে। তো পিটট টিউব হচ্ছে এরকম মতন একটা ইনস্ট্রুমেন্ট বা একটা গ্লাস টিউবের মতন, যেটা এরকম এল শেপ থাকে বা এখানে 90 ডিগ্রি একটা বেন্ড থাকে। যেদিক বরাবর ফ্লো হচ্ছে সেদিকে এই মুখটা করে এখানে লাগিয়ে দেওয়া হয়। এবার ফলে কি হবে সাধারণভাবে, এই যে এখানকার যে জলটা যাচ্ছিল বা ফ্লোটা হচ্ছিল, সেই ফ্লোটা এখানে প্রথমে এন্টার করবে। এন্টার করার পর কি হবে, এখানে ধাক্কা লাগবে। ধাক্কা লাগার পর কি হবে, এর ফ্লোটা কিন্তু ভেলোসিটিটা কিন্তু জিরো হয়ে যাবে। এবার ভেলোসিটি যখনই জিরো হবে তখন কি হবে, জলটা তো যেতে পারছে না, জলটা কি করে উপর দিকে ওঠার চেষ্টা করবে এবং উঠতে উঠতে ধরে নাও এই হাইট অব্দি উঠলো। এই হাইট অব্দি ওঠার পরে থেমে গেল, মানে এই ভেলোসিটির যতটা ফোর্স আছে সেই ফোর্সটা যাওয়ার পর এখানে ধাক্কা খেলো, আর সামনের দিকে যেতে পারলো না এবং সেটা উপর দিকে ওঠা স্টার্ট করলো। উঠে এতটা ওঠার পর ধরে নিচ্ছি এটা এই হাইট অব্দি উঠেছে। কত হাইট অব্দি উঠেছে? এই হাইট অব্দি উঠেছে এবং উঠে এটা থেমে গেছে। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে এখানে ব্যাপারটা, এখানে এই যে জলটা যে চলছিল বা এখানে যে ফ্লুইডটা ছিল, যে ফ্লুইডটা চলছিল, চলা মানে কি কাইনেটিক। সো এই যে কাইনেটিক এনার্জিটা ছিল, চলার জন্য একটা এনার্জি হয়, কাইনেটিক এনার্জি। আমরা তিনটে চলার বা ফ্লোয়ের তিনটে কারণ পড়েছি অ্যাজ পার বার্নৌলিস থিওরেম। প্লেন প্রেসার হেড, প্লাস হচ্ছে তোমার কি বলবো প্লেন প্রেসার হেড, তারপর হচ্ছে তোমার কি ছিল ওখানে হচ্ছে তোমার পোটেনশিয়াল হেড, এবং তিন ছিল v²/2g, সেটা হচ্ছে যে ফ্লো হচ্ছে সেই ফ্লোয়ের কন্টিনিউটির জন্য, সেই ভেলোসিটির জন্য যে ফ্লোটা এক্সট্রা হচ্ছে সেটা হচ্ছে তোমার ভেলোসিটি হেড বা কাইনেটিক হেড। সেই কাইনেটিক হেডটা এখানে ঢুকে জিরো হয়ে যাবে, এতটা ওঠার পর সে জিরো হয়ে যাবে। ওকে, সো বুঝতে পারছো যে পিটট টিউব এখানে একটা বেসিক্যালি কি মাপছে, প্রেসার মাপছে। কি প্রেসার মাপছে না, এই কাইনেটিক এনার্জিটা এখানে গিয়ে জিরো হয়ে গেল, সেই কাইনেটিক এনার্জিটা একটা প্রেসার হেডে কনভার্ট হয়ে গেল। ওকে, কনভার্ট হয়ে গেল। সো এখানে একটা প্রেসার মাপা হচ্ছে। এখানে একটা প্রশ্ন আসে যে প্রেসার সাধারণত ক প্রকারের হয়। এই যে প্রেসারগুলো আমরা বলছি সাধারণত ক প্রকারের হয়, তো সেটা আমরা আগে একটু প্রথমে জেনে নেব। প্রেসার সাধারণত আমরা তিন ধরনের পাই। প্রথম প্রেসার হচ্ছে স্ট্যাটিক প্রেসার। স্ট্যাটিক প্রেসার। 2 নম্বর প্রেসার হচ্ছে ডাইনামিক প্রেসার। আর 3 নম্বর প্রেসার হচ্ছে স্ট্যাগনেশন প্রেসার। তাহলে আমরা পেলাম প্রেসার কত ধরনের, 3 ধরনের মেইনলি আমরা প্রেসার পাই, স্ট্যাটিক প্রেসার, ডাইনামিক প্রেসার এবং স্ট্যাগনেশন প্রেসার। চলো এই জিনিসগুলো কি, এই জিনিসগুলোকে একটু জানার কেন দরকার পড়বে, জানা দরকার পড়বে কারণ এই পিটট টিউবের
অ্যাকচুয়াল ফাংশনিংটাকে বুঝতে গেলে আমরা যদি প্রেসারের এই তিনটে প্রেসার যে ধরনটা যদি আমরা একটু না জানি, তাহলে এটা সম্পর্কে একটা ক্লারিফিকেশন বা একটা ক্লিয়ার আইডিয়া কিন্তু পাবো না। সো নাও হোয়াট ইজ স্ট্যাটিক প্রেসার? স্ট্যাটিক প্রেসার হচ্ছে এটা মানে এটা নয় যে ওয়াটার হেড দাঁড়িয়ে আছে, স্ট্যাটিক হয়ে আছে বলে তার জন্য মানে কোনো প্রেসার হচ্ছে, আমাদের এখানে এতটা হেড উঠে গেল, তাহলে এই হেডটা এখানে স্ট্যাটিক হয়ে দাঁড়িয়ে আছে বলে এর নিচে যে কতটা প্রেসার দেবে সেইটা কিন্তু নয়। স্ট্যাটিক প্রেসার মানে হচ্ছে একটা প্রেসার যেটা ফ্লুইডের মধ্যে স্ট্যাটিক ভাবে থাকে, মানে সব সময়তে থাকে। সব সময়তে থাকে কেমন প্রেসার? ফ্লুইডের কণাগুলোর মধ্যে যে কলিশন হয়, ফ্লুইডের কণাগুলোর মধ্যে যে কলিশন হয়, ফ্লুইডের কণাগুলোর মধ্যে ইন্টারনাল অ্যাট্রাকশন, কম্পালশন, এইসবের জন্য যে ফোর্সটা আসে সেই ফোর্সটা হচ্ছে স্ট্যাটিক প্রেসার। কারণ কি এই ফোর্সটা কন্টিনিউ থেকে যাবে ফ্লুইডের মধ্যে, যে কন্ডিশনই থাকুক এই ফোর্সটা, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড স্ট্যাটিক প্রেসার। দ্য প্রেসার ইজ ইটসেলফ এ স্ট্যাটিক। ওকে, কেন কি এটা বলতে পারো যে ফ্লুইডের ইন্টারনাল প্রেসার, ফ্লুইডের ইন্টারনাল প্রেসার হচ্ছে স্ট্যাটিক প্রেসার। ক্লিয়ার? না হচ্ছে ডাইনামিক প্রেসার। ডাইনামিক প্রেসার কি? ডাইনামিক প্রেসার হচ্ছে যে এই যে ফ্লুইড ধরো ফ্লো করছে, তো ফ্লো করবার জন্য তার মধ্যে একটা এনার্জি আসবে, একটা কাইনেটিক এনার্জি আসবে। সো সেই কাইনেটিক এনার্জিটার জন্য পার ইউনিট ভলিউম অফ লিকুইডে কতটা ফোর্স আসছে, সেই ফোর্সটাকে আমরা বলি হচ্ছে ডাইনামিক ফোর্স। তো আমরা দেখে নিই ডাইনামিক ফোর্সের মাপটা কিরকম হয়। তো কি হয় যে যখন একটা ফোর্স যখন যায়, যখন ফ্লো যখন হয়, তখন তার কোনো একটা পয়েন্টে কাইনেটিক যে হেড হয় সেটার পরিমাণ হচ্ছে হাফ mv স্কয়ার। ক্লিয়ার? এবার এটাকে পার ইউনিট ভলিউমে হতে হবে। আচ্ছা, পার ইউনিট ভলিউম মানে কি? এটাকে ভি দিয়ে ভাগ করব, ভলিউম আর পার ইউনিট ভলিউম দিয়ে ভাগ করে নিলাম, ইউনিট অফ দিয়ে ভাগ করে নিলাম। আচ্ছা, আবার ভলিউম মানে কি? ভলিউম মানে হচ্ছে মাস বাই রো, মাস বাই ডেন্সিটি কে আমরা ভলিউম হিসেবে লিখতে পারি। তাহলে এই ভলিউমকে যদি আমরা মাস বাই ডেন্সিটি ফর্মে লিখি, মাস উপরে চলে গেল ডেন্সিটি, তাহলে mm কেটে গেল। তাহলে এই যে ডাইনামিক প্রেসার তার যদি ডিরাইভেশন করি তাহলে আমরা পাবো রো ভি স্কয়ার। এটা হচ্ছে ডাইনামিক প্রেসার। কি না? ডাইনামিক প্রেসার। তাহলে বুঝতে পারছো ডাইনামিক প্রেসার মানে কি? এই যে ফ্লুইড যখন ফ্লো করে তার নিজের ভরবেগের জন্য, বেসিক্যালি বলতে পারো ভরবেগের জন্য বা বেগের জন্য বা নিজের মাসের এই যে ফ্লো এর ইন্টেন্সিটির জন্য যে প্রেসার আসে, দ্যাট ইজ কল্ড ডাইনামিক প্রেসার। নাও থার্ড প্রেসারটা কি? থার্ড প্রেসার হচ্ছে স্ট্যাগনেশন প্রেসার। স্ট্যাগনেশন প্রেসারের মানে কি? নামটা শুনে তোমরা কিছুটা হলেও আইডিয়া করতে পারছো। এই যে দেখতে পেলে যে ফ্লো যখন হচ্ছে তখন একটা প্রেসার আসছে, ডাইনামিক প্রেসার হচ্ছে যে ফ্লো হয়। তো এই প্রেসারটাকে যদি আমরা যদি এই যে কাইনেটিক যে এনার্জিটা আছে সেই এনার্জিটাকে যদি আমরা থামিয়ে দিই, যে স্ট্যাগনেন্ট করিয়ে দিই, তাহলে কি হয়? সেই স্ট্যাগনেন্ট করানোর জন্য সেই দেওয়ালের ওপর বা সেই প্লেনটার ওপর বলতে পারো হচ্ছে যে ওই বস্তুটা একটা ফোর্স দেবে। মানে ধরো একটা বস্তু গতিতে আসছিল, মানে ফ্লুইড একটা গতিতে আসছিল, আসতে গিয়ে তুমি মাঝখানে একটা বাধা সৃষ্টি করবে, তাহলে কি এই বাধাটার উপরে আমরা দাম করে একটা ফোর্স দেবে। এই যে ফোর্স এবং এই ফোর্সটা দেওয়ার পর কি হবে? এর ভেলোসিটি এখানে জিরো হয়ে যাবে, কেন কি ওরা আগে যেতে পারছে না। সো এখানে গিয়ে কিন্তু আর এই যে ভেলোসিটিতে আসছিল আর ভেলোসিটিটা কন্টিনিউ করতে হবে, ভেলোসিটি উইল বি জিরো অ্যাট দিস পয়েন্ট। এবং ভেলোসিটিটা জিরো হওয়ার জন্য কি হবে? এই দেওয়ালের উপর একটা দারুণ ফোর্স দেবে। এই ফোর্সটাকে বলা হয় আমাদের স্ট্যাগনেশন ফোর্স। ঠিক আছে? তো স্ট্যাগনেশন ফোর্সের ক্ষেত্রে মাথায় রাখতে হবে একটা জিনিস, যে এখানে কিন্তু ধরে নিতে হবে যে এই যে এসে এখানে যে ধাক্কা মেরে ভেলোসিটি জিরো হয়ে গেল এবং এই দেওয়ালের উপর একটা ফোর্স দিল, এই ফোর্সটা কিন্তু মানে এই যে এনার্জিটা এখান থেকে ছিল, এনার্জিটা এখানে জিরো হয়ে গেল এবং সেইটা পুরোপুরি এইতে কনভার্ট হলো। অন্য কোনোভাবে ওই এনার্জিটা লস হয়নি, অন্য কোনোভাবে এনার্জিটা লস হয়নি, মানে পুরোপুরি কাইনেটিক এনার্জিটা এসে এখানে জিরো হয়ে গেছে। ক্লিয়ার? তো স্ট্যাগনেশন প্রেসার হচ্ছে কি? যেখানে ভেলোসিটি যাচ্ছে গিয়ে এখানে এসে সম্পূর্ণ জিরো হয়ে গেল এবং সেটা কনভার্ট হয়ে গেল কি একটা অন্য প্রেসার হেডে, অন্য প্রেসার হেডে কনভার্ট হয়ে গেল। এই যে বললাম এই দেওয়ালে একটা ফোর্স দিল, তো সেই ফোর্সটা তো আর কি হবে? ফোর্সটা তো এমনি ইয়ে হয়ে যাচ্ছে না, ফোর্সটা কি করছে? এখানে একটা হেড ক্রিয়েট করে দিচ্ছে, নতুন করে একটা হেড ক্রিয়েট করে দিচ্ছে। তো এই যে প্রেসার হেড যেটা তুমি পাবে, দিস ইজ কল্ড স্ট্যাগনেশন প্রেসার হেড।
তাহলে পার্থক্য বুঝে গেলে স্ট্যাটিক প্রেসার হচ্ছে ফ্লুইডের ইন্টারনাল প্রেসার, ডাইনামিক প্রেসার কি, ডাইনামিক প্রেসার হচ্ছে ফ্লুইডের যে নিজস্ব ভরবেগের জন্য যে প্রেসার আসে সেটা হচ্ছে ডাইনামিক প্রেসার। আর স্ট্যাগনেশন প্রেসার কি, ফ্লুইডের যে কাইনেটিক হেড বা যেটা ফ্লুইডে ফ্লো চলছে সেটাকে যদি আমি জিরো করিয়ে দিই ভেলোসিটি, তাহলে সেই জিরো হয়ে যাওয়ার পর সেটা একটা এক্সট্রা হেড দেবে, যেখানে জিরো হলো একটা এক্সট্রা হেড জাম্প হবে। এই হেডটাকে যদি আমরা ধরতে পারি দ্যাট ইজ কল্ড স্ট্যাগনেশন হেড। তাহলে পিটোর টিউব যে ফাংশনটা করে সেটা কোন কোন প্রসেসে করে, ডেফিনেটলি স্ট্যাগনেশন প্রেসার ক্রিয়েট করে আমরা ফার্দার প্রসিডিউরটা করি। ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু পিটোর টিউব কোন ফাংশনে কাজ করছে, স্ট্যাগনেশন প্রেসার ফাংশনে কাজ করছে। অনেক সময় একটা প্রশ্ন আসে যে পিটোর টিউব কোন জিনিস মাপে, ডাইনামিক, স্ট্যাগনেশন, স্ট্যাটিক, ঠিক আছে? তো আনসার উইল বি স্ট্যাগনেশন প্রেসার কিন্তু পিটোর টিউব করে। আমি মনে করি যে এতদিন হয়তো তোমরা পড়েছো, এটা হয়তো জানো যে স্ট্যাগনেশন, কিন্তু এর পেছনে যে লজিকটা বা কারণটা আশা করি আজকে ক্লিয়ার হয়ে গেলে এবং এরপর আর কোনোদিন কোনো সমস্যা হবে না পিটোর টিউব নিয়ে। এবার চলে আসি কাজে। পিটোর টিউব কিভাবে ভেলোসিটি মাপছে, পিটোর টিউব কিভাবে ভেলোসিটি মাপছে। তো পিটোর টিউব আমি বললাম যে বার্নৌলিজ ইকুয়েশন ইউজ করেই পিটোর টিউব কিন্তু ভেলোসিটি মাপে। আচ্ছা, তুমি এই পয়েন্টটা ধরো, এখানে দুটো পয়েন্ট আমরা দুটো বার্নৌলিজ ইকুয়েশন লাগাতে গেলে দুটো পয়েন্টে আমরা ট্যালি করি, তাই তো? বার্নৌলিজ ইকুয়েশন করতে গেলে আমরা দেখলাম, আগে আমি একটু আগে দেখালাম যে একটা দুটো আলাদা আলাদা সেকশন নিয়ে নিই, দুটো সেকশনে আমরা প্রেশারগুলোকে টোটাল যে হেড বা যে ঠেলা বা যে এনার্জি, দুটো জায়গার সামেশন অফ এনার্জিকে আমরা ইকুয়ালস করিয়ে দিই, তাই তো? তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে একটা সেকশন আর ধরে নিচ্ছি এখানে একটা সেকশন, এটা হচ্ছে 1-1 সেকশন, এটা হচ্ছে 2-2 সেকশন। ক্লিয়ার? তাহলে 1-1 সেকশনে এই ধরো আমি এই লাইন বরাবর আমি প্রেসারটাকে মাপছি, এই লাইন বরাবর আমরা প্রেসারটাকে মাপছি। এবার আমরা ধরে নিচ্ছি এখানে যে হেডটা আছে সেই হেডের পরিমাণ হচ্ছে এইচ, ওকে? অর্থাৎ এর মাথার উপর যেহেতু আমরা এটা ধরে নিয়েছি যেটা একটা প্রেসার ফ্লো হচ্ছে না, ফলে এর মাথার উপর মানে এখানে যে তোমার হেডটা আছে এর হাইটটাই হচ্ছে এর উপরে আসা প্রেসার হেড। ওকে, এবার চলো আমরা দুটো জায়গার উপর আর কি আমরা যদি ইকুয়েশনটা লিখে নিই, মানে আমাদের বার্নৌলিজ ইকুয়েশনটা যদি আমরা লিখে নিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি P1 বাই রো জি প্লাস Z1 প্লাস V1 স্কোয়ার বাই 2G ইকুয়ালস টু P2 বাই রো জি প্লাস Z2 প্লাস হচ্ছে V2 স্কোয়ার বাই রো জি। এটা আমরা পাবো এই পয়েন্টে যদি আমরা ইকুয়েশনটাকে লাগাই। এবার খেয়াল করো, ধরো যেহেতু এটা ধরে নিচ্ছি আমরা প্যারালালি আছে, মানে যে যে ডেটাম লাইনটা সেই ডেটাম লাইনের রেসপেক্টিভ পাইপটা ধরো প্যারালালি আছে, কোনো পার্থক্য হচ্ছে না, ফলে এখান থেকে আমাদের ধরে নাও Z1, এটা যদি Z1 হয় আর এটা এই পয়েন্টের যদি ডিস্টেন্সটা ডেটাম থেকে যদি Z2 হয়, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা Z1 ইকুয়ালস টু Z2, অর্থাৎ ডেটাম লাইনটা রেসপেক্টে দুটো সমান হাইটেই রয়েছে, ফলে Z1 ইকুয়াল টু Z2, ফলে আমরা Z1 এবং Z2 কে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে পারি। নাও এবার আমরা এটাকে যদি লিখি তাহলে কিভাবে লিখতে পারবো, এখানকার প্রেসারের উপর হেড, মানে 1-1 সেকশনে এই পয়েন্টে প্রেসার হেড কত আছে, এই পয়েন্টে প্রেসার হেড হচ্ছে এর মাথার উপর যে জলটা আছে সেই হাইটটা, যেহেতু এটা প্রেসার ফ্লো হচ্ছে না ফলে এই হাইটটাই হচ্ছে প্রেসার হেড, তাহলে আমরা এটাকে এখানে লিখতে পারি এইচ, কি লিখতে পারি এইচ প্লাস, নাও এদিকে কি আছে V1 এর স্কোয়ার বাই 2G। নাও এদিকে কি, এদিকে অলরেডি কিন্তু আমাদের V2 কেটে 0 হয়ে গেছে, মানে V2 এখানে এসে 0 হয়ে গেছে, ফলে আমরা V2 কে কিন্তু 0 লিখতেই পারি। তাহলে আমরা লিখলাম এই পার্টটা 0 হয়ে গেল, তাহলে শুধু আমার থাকলো কি, শুধু আমার থাকলো হচ্ছে P2 বাই রো জি। P2 বাই রো জি এখন কত হবে, এখন হয়ে যাবে এই পয়েন্টে আমাদের কত, এই পয়েন্টে কতটা হেড আছে, এই পয়েন্টে হেড আছে এইচ প্লাস হচ্ছে এইচ, সো এই পয়েন্টের হেড হয়ে যাবে আমাদের এইচ, মানে এটা রইলো প্লাস তার সাথে সাথে স্মল এইচ। ক্লিয়ার? এইবার আমরা কি দেখতে পাচ্ছি, এইচ আর এইচ দুদিক থেকে ক্যান্সেল আউট যদি হয়ে যায় তাহলে আমরা কি পাবো, V1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2G ইন্টু এইচ, 2G ইন্টু এইচ। সো আমরা পাবো কি, এই পাশে লিখছি আমি V1 ইকুয়ালস টু √2GH, অর্থাৎ এইখান যে ভেলোসিটি যেটা আসবে সেই ভেলোসিটি হচ্ছে কত না, এইখানে আমাদের পিটোর টিউবের যে হেডটা আসছে
সেই এইচটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই এবং 2h এর সাথে গুণ করে যদি তার রুট ওভার করে দিই, তাহলে এই পয়েন্টে কত ভেলোসিটি দিয়ে বয়ে যাচ্ছিল সেই ভেলোসিটিটা কিন্তু আমরা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো পিটর টিপ ইউজ করে কিভাবে আমরা ভেলোসিটি মাপছি। জাস্ট এই হেডটা যতটা উঠছে সেই হেডটাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি, এই ফর্মুলাটা ইউজ করছি। আর v = √2j, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা কিন্তু এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে। এবার আমি যেটা বললাম সেটা হচ্ছে যে ধরো এখানে আমাদের কি বলবো, যদি এই ফ্লোটা যদি ধরো না প্রেসার ফ্রি ফ্লো যদি না হয়, অর্থাৎ এই ফ্লোটা যদি পাইপ ফ্লো হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব জিনিসটা, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ইকুয়েশনটা তো আমাদের সেম থাকবে। সেক্ষেত্রে আমরা এখানে একটা কি করব, পিজোমিটার ঢোকাবো, পিজোমিটার ইনসার্ট করব। পিজোমিটার ইনসার্ট করার পর এখানে আমাদের একটা জল আসবে, ধরে নাও এখানে আমাদের একটা হেড আসবে, ধরো না এই পরিমাণ হেড উঠলো। ওকে, সো এই পরিমাণ যে হেডটা উঠলো, এই পরিমাণ হেডটা কিসের জন্য উঠলো, কেন কি এটা অলরেডি প্রেসারে ফ্লো হচ্ছিল। তো প্রেসারে ফ্লো হওয়ার জন্য এখানে যে অলরেডি প্রেসার ছিল সেই প্রেসারটা কত, সেই প্রেসারটা হচ্ছে এই হাইটটার পরিমাণ। মানে এখন যে আমাদের এইচ হবে সেই এইচটা কিন্তু হয়ে যাবে পুরোটা এইচ। এখন যে আমাদের বড় এইচটা হবে সেটা কিন্তু আমি এখান থেকে নিয়ে এতটা অবধি। ক্লিয়ার? তাহলে যদি আমরা এখন এই ইকুয়েশনটাকে লিখি তাহলে কি পাবো, P1/ρg, এখানে H1 আগে H1 ছিল, এই পয়েন্টে প্রেসারের এটাই রয়েছে, প্লাস V1/2g থাকবে। কেন অসুবিধা নেই। এবার এ পাশে কি হবে, এই H1 মালটা থেকে আসবেই, ফলে এখানকার এদিকার H1 তো থাকবেই। নাও এরপরে কি, এরপরে হচ্ছে এখান থেকে এইটুকুটার পার্থক্য, মানে এই থেকে যদি এটার থেকে যদি এইটুকুটা বাদ দেওয়া হয় তাহলে এই যে এই পোর্শনটুকুটা, এই পোর্শন এক্সট্রা পোর্শনটুকুটা সেটাই ভেলোসিটিটা 0 হওয়ার ফলে উঠেছে। তো সেই পোর্শনটুকুটা আমি নিতে পারি, সেই পোর্শনটা যদি মাপি তাহলে আমাদেরকে প্রথমে এইটুকু ধরে নিল, এই মানটা ধরে নাও এখানে যে পিজোমিটার যে হাইটটা উঠেছে সেটা হচ্ছে ধরে নাও স্মল h1। কত? স্মল h1। তাহলে এখানে প্রেসারটা কত হচ্ছে তোমরা একটু ভেবে দেখো। তাহলে যদি h প্লাস এইচ থেকে এই H1 পরিমাণ যদি বাদ দিয়ে দিই তাহলে কতটা পাবো, এই এক্সট্রা টুকুটা, মানে এর থেকে কতটা উপরে জাস্ট উঠলো। কেন কি এতটা পর্যন্ত ও তো এমনি উঠেছিল, প্রেসারের জন্যই উঠেছিল। তাহলে এই ভেলোসিটি 0 হওয়ার জন্য এক্সট্রা কতটা উঠলো, এইটা। ঠিক আছে, তাহলে এখনকার যে এইচ হবে, এই যে এখানে যে আমরা √2 করেছিলাম, সেই এইচ এর মান অ্যাকচুয়ালি কতটা, সেই এইচ এর মান অ্যাকচুয়ালি হচ্ছে এটা মাইনাস এইটা করলে যেটা হবো সেটা হয়ে যাবে এইচ এর মান। তাহলে আমরা পাচ্ছি এটা। ক্লিয়ার? তাহলে এখানে এইচ দুদিক থেকে কেটে যাবে, তাহলে V1 যেটা আসবে সেটা হচ্ছে √2g h - h1। তাহলে তোমাদেরকে যদি কোনো অঙ্কে এরকম দিয়ে দেয়, যে বলে দেয় যে একটা পাইপ ফ্লো হচ্ছে, পিটর টিউব আমি ইনসার্ট করলাম, ইনসার্ট করার পর একটা পিজোমিটারিক হেড, ধরো এটা H1 এলো, এটা ধরো H1 এলো আর এটা ধরো H এলো, তাহলে ভেলোসিটি কত তোমরা এইভাবে বার করে নিতে পারবে। এবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এই যে ফ্লুইডটার কথা কনসিডার করলাম, এই ফ্লুইডটা কি ছিল, কি বলেছি আমি, যে ভিসকোসিটি নেই। আমরা যখনই বার্নৌলিস ইকুয়েশন যখন আমরা পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে ভিসকোসিটিকে আমরা 0 ধরি, আইডিয়াল ফ্লুইড ধরি। বাট ইন অ্যাকচুয়ালি তো কি হয়, এখানে ভিসকোসিটি থাকে, এই ফ্লুইডে ভিসকোসিটি থাকে। তাহলে ভিসকোসিটি যদি থাকে তাহলে এখানে যে ভেলোসিটি যেটা পাবো, সেই ভেলোসিটিটা কি পাবো, কম বেশি হবে না কমে যাবে। সো অ্যাকচুয়াল ভেলোসিটি উইল বি, এই যে ভেলোসিটি বেরোলো এটা থিওরিটিক্যাল ভেলোসিটি, এবং অ্যাকচুয়াল ভেলোসিটি উইল বি কম অফ থিওরিটিক্যাল ভেলোসিটির চেয়ে কম হবে। সো যদি আমরা অ্যাকচুয়াল ভেলোসিটিকে লিখি, অ্যাকচুয়াল ভেলোসিটি কত, তাহলে বলবো যে ভি অ্যাকচুয়াল ইকুয়ালস টু, এই যে এটার সাথে আমরা একটা কোএফিসিয়েন্ট গুণ করে দিই, সেই কোএফিসিয়েন্টটাকে আমরা বলি সিভি, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি। সিভি কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি আমরা একটা গুণ করে দিই, এবং v1 এর জায়গায় আমরা লিখি 2g h - h1। বা যদি এখানে যদি শুধু প্রেসার ফ্লো না হয় তাহলে শুধু স্মল h, যাই বলো না কেন। ওকে, তাহলে এই যে সিভি,
এই সিভিটাকে আমরা বলি কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি। কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি মানে কি? কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি মানে হচ্ছে, কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি অ্যাকচুয়ালি কি দাঁড়ালো তাহলে? কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি দাঁড়ালো হচ্ছে ভি অ্যাকচুয়াল বাই ভি থিওরিটিক্যাল। এবার যেহেতু এই মানটা সব সময় বড় হয়, তাহলে সিভি এর মান কিন্তু অলওয়েজ 1 এর চেয়ে কম হবে। ওকে, 1 এর চেয়ে অলওয়েজ কিন্তু কম হবে। ভেরি গুড। তাহলে আমরা পিটর টিউব ব্যাপারটা পুরো পড়ে নিলাম। পিটর টিউব থেকে আশা করি আর কোনো সমস্যা তোমাদের হওয়ার কিন্তু নয়। এর মধ্যে থেকে প্রশ্ন হলে এইভাবেই প্রশ্ন কিন্তু আসবে। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের পরের টপিকে। বলেছিলাম যে আর দুটো আমরা ইনস্ট্রুমেন্ট পড়বো। সেই দুটো ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে ভেঞ্চুরিমিটার। ভেঞ্চুরিমিটার থেকে আমরা চলে আগে পড়ে নিই, তারপর অরিফিস মিটার পড়বো। তো ভেঞ্চুরিমিটার, তো ভেঞ্চুরিমিটার এবং অরিফিস মিটার দুটোর ক্ষেত্রে বলে কি দুটোই কিন্তু বেসিক্যালি ডিসচার্জ মাপার একটা বলতে পার রেট অফ ফ্লো। ডিসচার্জকে আমরা রেট অফ ফ্লো বলি। তো রেট অফ ফ্লো বা ডিসচার্জ মাপার কিন্তু ইনস্ট্রুমেন্ট। ওকে, তাহলে পিটর টিউব কি ছিল? ভেলোসিটি মাপার ইনস্ট্রুমেন্ট। আর ভেঞ্চুরিমিটার এবং অরিফিস মিটার দুটোই কিন্তু ডিসচার্জ মাপার ইনস্ট্রুমেন্ট। এবং ভেঞ্চুরিমিটার এবং অরিফিস মিটারের কার্যপ্রণালীটা কিন্তু অনেকটা একরকম, মানে ডিফারেন্ট কিন্তু কিছু না। কার্যপ্রণালী বা যেভাবে আমরা করবো ব্যাপারটা সেটা কিন্তু কিছু ডিফারেন্ট কিন্তু না। তো চলো আমরা দেখে নিই একটু যে ভেঞ্চুরিমিটার দেখতে কেমন হয়। তো ভেঞ্চুরিমিটার দেখতে হয়, ধরো এটা একটা পাইপ। তো ভেঞ্চুরিমিটার এরকম হবে, এরকম একটা স্রোত থাকে। ক্লিয়ার? এটা হচ্ছে পাইপ, এটাও পাইপ। ভেঞ্চুরিমিটারকে যদি বলো তাহলে এখান থেকে এই পর্যন্ত যে অংশটা, এটাকে আমরা বলি ভেঞ্চুরিমিটার। ঠিক আছে, তাহলে ভেঞ্চুরিমিটারে দুটো জিনিস দেখতে পাচ্ছ। একটা হচ্ছে এরকম একটা কনভার্জিং পার্ট, অর্থাৎ এরকম সরু হয়ে যাচ্ছে। তারপর আমরা একটা পাচ্ছি, এটা হচ্ছে থ্রোট পোর্শন। এটা কি পাচ্ছি? থ্রোট পোর্শন, মানে এরকম একটা সরু থ্রোটের মতন পোর্শন, গলার মতন পোর্শন। তারপর আবার একটা ডাইভার্জিং পার্ট। প্রথমে একটা কনভার্জিং পার্ট, তারপর একটা থ্রোট পোর্শন, তারপর এরকম একটা ডাইভার্জিং পার্ট। আচ্ছা, তাহলে তোমরা প্রথমে একটা জিনিস বুঝতে পারছো, এই যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করছি আমরা রেট অফ ফ্লো মাপার জন্য, এটা কিন্তু পাইপ ফ্লো মাপার জন্য। পাইপের ফ্লো কিন্তু মাপা যাবে। এটাতে কিন্তু ওপেন চ্যানেলের তুমি ফ্লো কিন্তু বা রেট অফ ফ্লো কিন্তু মাপতে পারবে না। তাহলে ভেঞ্চুরিমিটার ইজ এ ডিসচার্জ মেজারিং ইনস্ট্রুমেন্ট which measure the discharge through an pipe. It cannot measure discharge in an open channel flow. ঠিক আছে, কিন্তু পিটর টিউবকে আমরা যে কোনো কাজের জন্য ভেলোসিটি মাপার জন্য ব্যবহার করতে পারি, কিন্তু ভেঞ্চুরিমিটার কিন্তু আমরা পাইপ ফ্লোর জন্যই ব্যবহার করতে পারবো। ওকে, নাও এটা কিভাবে কাজ করে? ওই যে বললাম আমরা এখানেও কিন্তু সেম জিনিসটা ইউজ করব। সেটা হচ্ছে কি, আমরা হচ্ছে যে বার্নৌলিস ইকুয়েশনকে ইউজ করেই এই ইনস্ট্রুমেন্টটাকে বার করব। তো আমাদের ক্ষেত্রে যখন ভেঞ্চুরিমিটার কোনো একটা পাইপে লাগাবো, তো আমরা এর ইয়েটা জানি, এর এরিয়াটা জানি। কারণ কি ইনস্ট্রুমেন্টটা তো আমরা লাগাচ্ছি, তো এর এরিয়া মানে ডায়ামিটার কত আছে সেটা মেপে নিতে পারি আমরা। ওকে, তো এর রিগার্ডিং এরিয়া কিন্তু আমাদের কিন্তু জানা আছে। সো আমরা করব কি, আমরা ধরে নেব যে এই একটা পয়েন্ট, এটা ধরে নেব আমরা 1-1 সেকশন, আর এটাকে ধরে নেব আমরা 2-2 সেকশন। আচ্ছা, এখানকার ধরে নিচ্ছি হেড হচ্ছে P1, ভেলোসিটি হচ্ছে V1, এখানকার হেড হচ্ছে P2 এবং ভেলোসিটি হচ্ছে V2। ক্লিয়ার? তাহলে আমরা দুটো জায়গাতে আর ধরে নিচ্ছি আমরা সেম ডেটাম থেকে, ডেটামের সাথে প্যারালাল করে আমার পাইপটা আছে। তাহলে যদি মিডিল থেকে করি, তাহলে এখানকার যে Z1 পাবো আর এখানে যেটা পাবো Z2, তো Z1 ইকুয়ালস টু Z2 হবে। তাহলে আমরা বার্নৌলিস ইকুয়েশন যদি লিখি, তাহলে পাবো হচ্ছে P1 বাই রো জি প্লাস Z1 টাকে আমি 0 করে দিলাম। ওকে, তাহলে থাকলে হচ্ছে V1 স্কয়ার বাই 2G, আর এখানে হচ্ছে P2 বাই রো জি, আর হচ্ছে তোমার V2 স্কয়ার বাই 2G। ক্লিয়ার? ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা এখানে একটা পিজোমিটার লাগাবো, এখানে একটা পিজোমিটার লাগাবো, এখানে একটা
পিজোমিটার লাগালাম, এখানে একটা পিজোমিটার লাগালাম, এখানে একটা পিজোমিটার লাগালাম, কেন কি আমাদেরকে কিন্তু প্রেসার হেডের পার্থক্যকে মাপতে হবে। ওকে, তাহলে এখানে একটা পিজোমিটার, এখানে একটা পিজোমিটার লাগালাম। এইটা ধরে নাও আমাদের উঠেছে সাপোজ টু বি এই ক্যাপিটাল এইচ, আর এখানে ধরো উঠলো হচ্ছে আমার স্মল এইচ। ক্লিয়ার? তাহলে এই দুটোর যে পার্থক্য, এই পার্থক্যটাকে যদি আমি এক্স বলি, পার্থক্যটাকে যদি আমি এক্স বলি, ঠিক আছে, প্রেসারের পার্থক্যটাকে যদি আমি এক্স বলি, তাহলে বলতে পারবো কি যে P1 বাই রো জি মাইনাস P2 বাই রো জি, এই দুটোই মানে হচ্ছে এক্স। এখানকার হেড মাইনাস এখানকার হেড দুটোকে যদি বাদ দিই তাহলে হয়ে যাবে এক্স। ওকে, ইকুয়ালস টু যেটা আমার থাকলো হচ্ছে এখানে, সেটা কি না V2 স্কোয়ার বাই 2G মাইনাস V1 স্কোয়ার বাই 2G, আর এই মানটাকে আমরা লিখে দিলাম x। আচ্ছা, এইখানে এইটা থেকে গেল। এবার আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা কন্টিনিউইটি ইকুয়েশনকে লাগাতে পারি, কিন্তু পাইপের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। আচ্ছা, কন্টিনিউইটি ইকুয়েশন কি বলে? কন্টিনিউইটি ইকুয়েশন ধরো এখানকার এরিয়া A1 আর এখানকার এরিয়া ধরে নাও A2, তাহলে অ্যাজ পার কন্টিনিউইটি ইকুয়েশন আমরা লিখতে পারি A1 V1 ইকুয়ালস টু A2 V2। এবার যেহেতু আমরা এর এরিয়াটা জেনে এটার মাপে আমরা বার করছি সব, মানে ভেন্চুরিমেটের এরিয়া জানা থাকলে আমরা আরামসে ডিসচার্জ বার করে নিতে পারবো। তাহলে আমরা যেহেতু এখানে V1 আমরা জানতে পারি না, ফলে আমরা V1টাকে আমরা চেঞ্জ করে দেবো। তাহলে চলো আমরা যদি এখানে V1 এর মানটাকে সরিয়ে দিয়ে আমরা A2 V2 বাই A1 লিখি, এবং এই মানটাকে যদি আমরা এখানে পুরোটা বসিয়ে দিই V1 এর মানটা, তাহলে ফাইনালি এই ইকুয়েশনটাকে সলভ করার পর আমরা যেটা পাবো সেটা কি পাবো, আমি ওটা লিখছি একবারে। যেটা পাবো সেটা আমি আর ডেরিভেশনটা করলাম না এখানে, ওই ইকুয়েশনটাকে জাস্ট যদি আমরা সলভ করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে V2 ইকুয়ালস টু পাবো হচ্ছে V2 ইকুয়ালস টু কি পাবো, V2 ইকুয়ালস টু পাবো হচ্ছে A1 বাই রুট ওভার A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার ইন্টু রুট ওভার 2G ইন্টু H মানে X। এই জিনিসটাকে আমরা পাবো যদি আমরা একটু, প্লিজ তোমরা একটু বইয়ের সাথে মিলিয়ে নেবে। হ্যাঁ, অনেক সময় করতে গিয়ে হয় আমার এদিকে ওদিকে দেখতে গিয়ে ভুল হয়ে যায়, এটা হয় বোর্ডে একবার এদিকে তাকাচ্ছি একবার তোমাদের দিকে তাকাচ্ছি, এই দুটো করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। তো আমি ভাবছি এক, হয়তো লিখছি আর এরকম আমার অনেক জায়গায় হয়েছে। ওকে, সো V2 মান পাবো এটা। তাহলে আমাদের ডিসচার্জ কি? ডিসচার্জ ইকুয়াল টু হচ্ছে কিউ, যদি ডিসচার্জ হয় তাহলে হচ্ছে A2 ইন্টু V2, আমরা এর A2 জানি, ঠিক আছে, তাহলে A2 ইন্টু V2 যদি আমরা বসাই তাহলে পাবো হচ্ছে A1 A2 বাই রুট ওভার A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার ইন্টু রুট ওভার 2GH 2GX। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে কি দাঁড়ালো আমাদের? যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ডিসচার্জ উইল বি, আমরা যদি এই পাইপের মধ্যে ভেন্চুরিমিটার লাগিয়ে দিলাম, ওকে, ভেন্চুরিমিটার লাগিয়ে দিয়ে আমি বললাম যে ডিসচার্জ মাপতে হবে। ডিসচার্জ মাপার কি কতটা হলো, তো আমরা করবো, আমরা এখানে একটা পিজোমিটার লাগাবো, এখানে একটা পিজোমিটার লাগাবো। পিজোমিটার লাগানোর পর আমরা দেখবো যে পিজোমিটার রিডিং কত আসছে, দেখলাম এক্স আসছে। ওকে, লিখে রেখে দিলাম। এবার কি করব, আমরা পাইপের ডায়ামিটার জানি, তাহলে পাইপের এরিয়া পেয়ে যাব। আমরা এই যে তোমার ভেন্চুরিমিটারে এই থ্রোট পোর্শনের ডায়ামিটার জানি, তাহলে এই থ্রোট পোর্শনের A2 পেয়ে গেল, তাহলে A1 পেয়ে গেলাম, A2 পেয়ে গেলাম, এই দুটোর থেকে আমি এক্স পেয়ে যাচ্ছি পার্থক্য থেকে। ওকে, এবার এখানে চলে আসো, আমরা A1 এর মান বসাবো, A2 এর মান বসাবো এবং এক্স এর মান বসাবো, দিয়ে ফাইনালি যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে ডিসচার্জ। তাহলে বোঝাতে পারলাম তোমাকে ভেন্চুরিমিটারের মধ্যে দিয়ে আমরা কিভাবে ডিসচার্জ মাপতে পারি। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। এবার আবার এখানে ওই একই জিনিস আসবে, সেটা হচ্ছে কিউ। কিউ হচ্ছে কি, এটা কিন্তু থিওরিটিক্যাল কিউ। তাহলে অ্যাকচুয়াল কিউ কত হবে? তো অ্যাকচুয়াল কিউ হবে ওই আগের মতো সেম, কম হবে অ্যাকচুয়াল কিউ। তো অ্যাকচুয়াল কিউ যেটা হবে সেটা হচ্ছে CD, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ। আগে যেহেতু ভেলোসিটি মাপছিলাম, সো দ্যাট ওয়াজ নেমড অ্যাবাউট কি কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি, বাট এখানে যদি ডিসচার্জ মাপছি সো কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, সেটা কিন্তু কিউ, থিওরিটিক্যাল কিউ। ভি কেন লিখছি, সরি দেখেছো, বলি আর লিখি আর। তো কিউ অ্যাকচুয়াল ইকুয়াল টু CD ইন্টু কিউ থিওরিটিক্যাল।
ওকে, তো অনেক সময় তোমাদের এখানে প্রশ্ন আসে হোয়াট ইজ সিডি, সিডি ইকুয়াল টু হচ্ছে কিউ অ্যাকচুয়াল বাই কিউ থিওরিটিক্যাল, এবং সেটার মান কত হবে, অবশ্যই একের চেয়ে কম হবে। ওকে, এবার এখানে একটা জিনিস আসে, আমি দু একবার প্রশ্ন দেখেছি আসতে, সম্ভবত পিএসসি প্রশ্ন দিয়ে আসতে, সেটা একটু তোমাদেরকে বলে দিই, যেটা আমরা সাধারণত অ্যাভয়েড করে যাই। ধরে নাও আমরা এখানে কি করছি, আমরা এখানে বেসিক্যালি মাপছি যেটা, সেটা হচ্ছে এই এ সেকশন এবং এই যে A2 সেকশন, দুটোর মধ্যে প্রেসারের পার্থক্য। তো সেই জন্য আমরা এখানে একটা প্রিজোমিটার লাগিয়েছি, এখানে একটা প্রিজোমিটার লাগিয়েছি। যদি আমরা একটা প্রিজোমিটার না লাগিয়ে যদি ম্যানোমিটার লাগাতাম, কেন কি আমরা জানি যে ইউটিউব ডিফারেন্সিয়াল যে ম্যানোমিটার, সেখানে আমরা দুটো পয়েন্টের প্রেসারের পার্থক্য পাই। সেটা আমরা এখানে শুধু প্রেসারের পার্থক্য দিয়ে ইন্টারেস্ট, তো আমরা এখানে প্রেসারের পার্থক্য নিয়ে ইন্টারেস্ট, তো আমরা এখানে কিন্তু দুটো জায়গায় দুটো প্রিজোমিটার না লাগে আমরা কিন্তু ডিফারেন্সিয়াল ইউটিউব ম্যানোমিটার কিন্তু আমরা লাগাতে পারি। তাহলে যদি আমরা ধরে নাও সেটা লাগাই, তাহলে ব্যাপারটা দেখতে কেমন হবে, চলো আমরা একটু সেটা দেখে নিই। কেন কি এখান থেকে কিন্তু আমাদের একটা প্রশ্ন আসে, তো আমি কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করে নেওয়াটা খুব দরকার। তো আমরা ধরে নাও এরকম একটা ম্যানোমিটার লাগালাম, সরি আমি আঁকতে জ্বালন পাই, তো প্লিজ তোমরা একটু নিজের ভেবে ছেড়ে দেবো, ঠিক আছে। তো এর মানে আমাদের একটা ডিফারেন্সিয়াল ম্যানোমিটার লাগালাম, এদিকেও লাগাতে পারি বা এইভাবেও লাগাতে পারি, উপরের দিকে লাগাতে পারি বা নিচের দিকেও লাগাতে পারি, ঠিক আছে। ডিপেন্ড করবে হচ্ছে তোমার এখানে যে ম্যানোমিটারে যে আমরা লিকুইডটা ইউজ করছি, সেই লিকুইডের ভারী না কম, ঠিক আছে। এই লিকুইডের যে লিকুইড ভারী না কম, সেই রেসপেক্টে আমরা ইনভার্টারও লাগাতে পারি, এইভাবেও লাগাতে পারি, ঠিক আছে। ওকে, তো সেই লিকুইডের এখানে যে লিকুইড থাকবে, সেই লিকুইডে যদি স্পেসিফিক গ্র্যাভিটি সেই লিকুইডের এখানে যে ম্যানোমিটার লিকুইডের যদি সেটা যদি SM হয়, ক্লিয়ার, আচ্ছা, আর এখান থেকে যে জল প্রবাহিত হচ্ছে তার স্পেসিফিক গ্র্যাভিটি যদি S লিকুইড হয়, SL হয়, তাহলে সেক্ষেত্রে ওই যে আমরা ডিফারেন্স যেটা পাবো, সেই যে ডিফারেন্সটা আমাদের দরকার ফর্মুলার মধ্যে, তোমার হচ্ছে এখানে কি বললাম যে 2GH, এই যে H কি পেয়েছিলাম, পিজোমিটারের হাইটের পার্থক্য। তো ধরে নাও এখানে আমার রিডিং এলো কিরকম, ধরে নাও এখানে আমার রিডিং এলো এরকম, এটা ধরো ম্যানোমেট্রিক লিকুইড, এটা ধরে আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা ম্যানোমিটারে কিভাবে রিডিং কালেক্ট করি, দুটো হাইটের পার্থক্যটাকে আমরা রিডিং হিসেবে নিই। ওকে, ধরে নিচ্ছি এটা এক্স, দুটো হাইটের আমরা রিডিং এর পার্থক্য হিসেবে নিই, তাই তো। এটা ধরে হচ্ছে এক্স, তাহলে এক্স থেকে আমরা এইচ অব্দি কি করে পৌঁছাবো, এইচ এ পৌঁছাবো হচ্ছে এইচ ইকুয়াল টু এক্স ইন্টু এস এম বাই এস এল মাইনাস 1। যদি এই যে ম্যানোমেট্রিক লিকুইড, এই ম্যানোমেট্রিক লিকুইডের স্পেসিফিক গ্র্যাভিটি যদি এসএল এর চেয়ে বেশি হয়, তাহলে এই ফর্মুলাটা। আর যদি উল্টো হয়, অর্থাৎ এসএম যদি এসএল এর চেয়ে কম হয়, অর্থাৎ যে লিকুইড যাচ্ছে তার স্পেসিফিক গ্র্যাভিটি বেশি ম্যানোমেট্রিক লিকুইডের চেয়ে, এই যে ম্যানোমিটারের মধ্যে যে লিকুইডটা আছে সেটাকে ম্যানোমেট্রিক লিকুইড বলা হয়। ওকে, তাহলে তখন আমাদের এইচ হয়ে যাবে এক্স ইন্টু 1 মাইনাস এসএম বাই এসএল। ওকে, তাহলে এই ম্যানোমিটারের সাথে পিজোমিটারের পার্থক্যটা বুঝলি তো। পিজোমিটারে আমরা দুটোর পার্থক্য ডিরেক্ট যদি করি, তাহলে আমরা ডিরেক্ট এইচ পেয়ে যাই, বাট যদি আমরা ম্যানোমিটার ইউজ করি, তাহলে ম্যানোমিটারে যে পার্থক্যটা পাবো এক্স, সেই এক্সটা কিন্তু আমাকে এইচ পর্যন্ত কনভার্ট করাতে হয়। কিভাবে কনভার্ট করাবো, এই ফর্মুলাটা ইউজ করে। তোমাদের অনেক সময় পরীক্ষায় দেবে যে আমরা ডিফারেন্সিয়াল ম্যানোমিটার ইউজ করেছি নেচুরিমিটারে ডিসচার্জ মাপার সময়, এবং তার যে লিকুইড ছিল তার স্পেসিফিক গ্র্যাভিটি কত বলে দিয়েছে, তারপর ম্যানোমেট্রিক লিকুইডের স্পেসিফিক গ্র্যাভিটি কত, সো তোমাকে বলে দিল হয়তো যে বার করতে হবে। ঠিক একই রকম ভাবে আমরা কিন্তু কি বলবো, এই ব্যাপারটা কিন্তু আমরা পড়ে থাকি। আমরা যদি ধরো এরপরে যখন অরিফিস মিটার পড়বো, সেই অরিফিস মিটারেও কিন্তু আমরা এই সেম ম্যানোমিটারকে ইউজ করেও করতে পারি। সো যে কোনো জায়গায়, যতগুলো জায়গাতে আমরা ম্যানোমিটার ইউজ করব, আমরা হেডের পার্থক্য পাওয়ার ক্ষেত্রে যদি আমরা চাই এইচ হেডের পার্থক্য, তাহলে কিন্তু আমরা সবসময় এই ফর্মুলাটাকে ইউজ করে নিয়ে কিন্তু আমরা ওখানে এইচ এর মান বার করবো, যেখানে যেখানে তুমি ডিফারেন্সিয়াল ম্যানোমিটার পাবে। ওকে ওকে, নাও কামিং টু দ্য লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে অরিফিস মিটার। তো আমি আগেই বলেছি অরিফিস মিটার ইজ দ্য সেম অ্যাজ ভেঞ্চুরি মিটার, একদম ফাংশনিংটা সেম।
অরিফিস মিটারকেও কিন্তু আমরা পাইপ ফ্লোর জন্যই ব্যবহার করি। অরিফিস মিটার কি? অরিফিস মিটার মানে হচ্ছে এই যে পাইপের মধ্যে এরকম আমরা একটা প্লেট ঢুকিয়ে দিই, পাইপের মধ্যে একদম এরকম একটা সার্কুলার প্লেট ঢুকিয়ে দিই, সেই সার্কুলার প্লেটের মাঝখানে আমরা এরকম একটা ছিদ্র বানিয়ে দিই, ঠিক আছে? এই সার্কুলার প্লেটের মধ্যে একটা ছিদ্র বানিয়ে, এই ছিদ্রটার মান কত হয় না, যদি ধরো পাইপের ডায়ামিটার যদি ডি হয়, এখান থেকে একটা প্রশ্ন হয় হতে পারে, তোমার মাথায় রাখবে, পাইপের ডায়ামিটার যদি ডি হয় তাহলে এই ছিদ্রের যে মান হবে সেটা জেনারেলি 0.5D রাখা হয়, জেনারেলি। তবে কি না 0.4D থেকে 0.8D অবধি ভ্যারি করতে পারে, বাট ইন জেনারেল 0.5D রাখা হয়। ক্লিয়ার? ওকে, এরকম একটা ছিদ্র রাখা হয়। এবার কি হচ্ছে যে এখান থেকে ফ্লো হচ্ছে, তো ফ্লো হওয়ার পরে কি, যখন এই ফ্লোটা যখন এর মধ্যে দিয়ে যাবে কি হবে, ফ্লো এর প্যাটার্নটা কি হবে, এরকম হয়ে গেলে এরকম বেড়ে যাবে। দেখো ভেঞ্চুরি মিটারে যেটা আমরা আর্টিফিশিয়ালি করে বানাচ্ছিলাম, এরকম যদি একটা ছোট্ট ছিদ্র রেখে দিই, পুরো জিনিসটা কিন্তু একই রকম ভেঞ্চুরি মিটারের মতনই আকৃতি ধরে নিয়েছে। ওকে, ফলে পুরো ব্যাপারটা কিন্তু সেম এখানে। এবার এখানে দেখো, ওখানে আমাদের ভেঞ্চুরি মিটারে কি থ্রোট পোর্শনে গিয়ে আমার ফ্লোয়ের থিকনেসটা সবচেয়ে কম হচ্ছিল, এখানে কিন্তু অরিফিস মিটারের এই জায়গাটাতে কিন্তু ফ্লো থিকনেস যা তার চেয়ে অনেক কম, কিন্তু একটু পরে একটা জায়গায় এসে হয়েছে। এই পয়েন্টটাকে আমরা বলি ভেনা কন্ট্রাক্টর। কি বলি? ভেনা কন্ট্রাক্টর, যেখানে কি যেই পোর্শনে গিয়ে আমার ফ্লোয়ের যে থিকনেস বা ফ্লোয়ের যে এরিয়া যেটা সবচেয়ে কম হচ্ছে, মিনিমাম হচ্ছে, দ্যাট ইজ ভেনা কন্ট্রাক্টর। ঠিক আছে? তাহলে আমরা যদি ভেঞ্চুরি মিটারের সেম প্রিন্সিপালকে যদি কাজে লাগাই, তাহলে ভেঞ্চুরি মিটারে আমরা যেটা A2 ধরেছিলাম, অর্থাৎ যে থ্রোটের যে এরিয়া ধরেছিলাম, সেই এরিয়াটাকে আমরা এই পয়েন্টটাকে ধরতে হবে। তো সেম প্রিন্সিপালটাকে যদি লাগাই, তো সেই সমস্ত কিছু করে ফাইনালি আমরা এর এরিয়াতে কনভার্ট করিয়ে নেওয়ার পর ধরে নিচ্ছি এরিয়া A1, এখানকার এরিয়া ধরে নিচ্ছি A2, অরিফিসের এরিয়া। ওকে, আমরা কিন্তু যখন প্রথমে যখন শুরু করব, মানে আমরা যখন তোমার বার্নৌলিস থিওরেমকে অ্যাপ্লাই করব, তখন কিন্তু আমরা এই A2 এই তোমার এই যে ভেনা কন্ট্রাক্টর অর্থাৎ AB, ওটাকে কিন্তু ওর এরিয়া ধরে করব, ধরে ওই এরিয়া ধরে করার পর আমরা বিভিন্ন রকম এই কন্টিনিউটি ইকুয়েশনের এদিক ওদিক করে ফাইনালি করে আমরা যে টার্মে আমরা লিখি, ওকে, ডিসচার্জকে, সেটা কিভাবে লিখি, সেইখানে ডিসচার্জটা আমরা লিখি হচ্ছে এইভাবে A1 A2, মানে অরিফিস মিটারের এটা সেম। আচ্ছা, এটা যেমন ও দিয়ে লিখি, অরিফিস মিটারকে ও দিয়ে লিখলাম, A1 AO √A1 স্কয়ার মাইনাস AO স্কয়ার ইন্টু √2GH। সেম কিন্তু হয়। তার মানে হচ্ছে ভেঞ্চুরি মিটারের সাথে এটার কিন্তু কোনো পার্থক্য নেই। যদিও আমরা করার সময় এই শিলিগুড়িতে এখন মারাত্মক বাইরে মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে আওয়াজ পাবে, তো ভয় পেয়েছিল না। আচ্ছা, তো ভেঞ্চুরি মিটারে কিন্তু আমরা ওই থ্রোটের থিকনেস নিয়েছিলাম, এখানে আমরা ক্যালকুলেশন করবার সময় ভেনা কন্ট্রাক্টরের এরিয়া ধরে করব, বাট সেটাকে তো আমরা যেহেতু এখানে কতটা ভেনা কন্ট্রাক্টর কতটা সেটা মাপা তো সম্ভব না, আমরা অরিফিস মিটারের এরিয়া মাপতে পারি। তো সেটাকে সেইভাবে রিপ্লেস করে ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, সেম অ্যাজ হচ্ছে ভেঞ্চুরি মিটার। এবং এখানেও তাই কিউ অ্যাকচুয়াল ইকুয়ালস টু সিডি ইন্টু থিওরিটিক্যাল। ওকে, তো এই গেল হচ্ছে অরিফিস মিটার, ভেঞ্চুরি মিটার এবং পিটট নিয়ে। আশা করি সমস্ত তোমাদের যতটা আর কি কনসেপ্ট আছে এবং তার সাথে কি কি মনে রাখতে হবে পুরো ব্যাপারটাই আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। আর কি ঠিক আছে, আজকের ক্লাসটা এইটুকুই থাক। আমরা নেক্সট ক্লাসে একটা নতুন চ্যাপ্টার ধরবো ফ্লুইড মেকানিক্সের। ওকে, তো তোমরা যারা নতুন আছো তাদেরকে আরো একবার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আরেকটা কথা হচ্ছে, আমার ব্লগিং চ্যানেল আমি খুলেছি একটা, এখানে দুটো ভিডিও আপলোড করছি, তোমাদেরকে আরো একবার রিকোয়েস্ট যে তোমরা গিয়ে সেটা দেখো, তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো, তারা সাবস্ক্রাইব করো আর কি অনুরোধ রইল। আর সবাইকে অনুরোধ রইল আমার ভিডিওগুলোকে লাইক এবং সাবস্ক্রাইব করো, এই লাইক এবং শেয়ার করো। আমরা আবার একটা নতুন ক্লাস নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকো এবং বাই।